এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৮৩.০৪%। সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে। শিক্ষা খাতে ব্যয় নয়, বিনিয়োগ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে দেশেও। শ্রদ্ধা ও ভালোবাসায় মাদের স্মরণ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাশের হার ৮৩.০৪%। ছাত্রদের পাশের হার ৮১.৫৭%। ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৭৭%। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ২০২৪ সালের এসএসসির ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার সহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.৩২%, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮০%, বরিশাল বোর্ডে ৮৯.৯৩%, যশোর বোর্ডে ৯২.৩২%, ময়মনসিংহ বোর্ডে ৮৪.৯৩%, রাজশাহী বোর্ডে ৮৯.২৫%, কুমিল্লা বোর্ডে ৭৯.২৩%, দিনাজপুর বোর্ডে ৭৮.৪০%, এদিকে সিলেট বোর্ডে ৭৩.৩৫%, আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%, মাদ্রাসা বোর্ডে ৭৯.৬৬% শিক্ষার্থী পাশ করেছে। দর্শক, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জহিরুল ইসলাম লিটন, সাভার থেকে যোগ দিচ্ছেন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, পাশ করা শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? ওনার সাথে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা স্কুলে কিছুক্ষণ আগেও অবস্থান করেছিল। যদিও এই মুহূর্তে এখানে শিক্ষার্থীরা নেই, যেহেতু অনলাইনে তারা সমস্ত ফলাফল পেয়ে থাকে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু এবছর ৪২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও সেখান থেকে কিন্তু পাশ করেছেন ৩৭০ জন, এবং এর মধ্যে কিন্তু সিজিপিএ পেয়েছেন ৫৭ জন, তথা পাশের হার রয়েছে ৮৮%। তাই এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে দায়িত্বরত শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের এই স্কুলে যে পাশের হার ৮৮% পাশের হার রয়েছে এবং ৪২২ জন পরীক্ষা দিয়েছে, এই সব কিছু মিলিয়ে মূল্যায়নটা কিভাবে করবেন এবং সে ফলাফল নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট রয়েছেন একটু কি বলতেন? আলহামদুলিল্লাহ, আমাদের স্কুল থেকে এবছর ৫৭ জন A+ পেয়েছে, আর পাশের হার ৮৮। তো পাশের আমাদের স্কুলটা হলো একটা জাতীয়করণকৃত স্কুল। এখানে সব শ্রেণীর শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে, লেখাপড়ার সুযোগ পায়। তো আমাদের মাশাআল্লাহ এসএসসিতে জিপিএ 5-এর সংখ্যা আমাদের আশানুরূপ হয়েছে, কিন্তু পাস আর একটু বেশি যদি করতো তাহলে আমরা আরও খুশি হতাম। তবুও আমরা বলবো চমৎকার ফলাফল। এজন্য বর্তমান সরকার এবং বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা আছেন, সহকারী প্রধান শিক্ষক আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যেমনটি শুনছিলেন যে তাদের যে পাশের হার রয়েছেন তাতে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্ট রয়েছেন, যদিও তারা বলছেন যে আরেকটু পাশের হার আশা ছিল তাদের, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই আশানুরূপ ফলাফল তাদের আসেনি। যেহেতু যেখানে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এখন কিন্তু ১০০% বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে যে ১০০% পাশের হার, সেখানে তাদের ৮৮% পাশের হার এসেছে, সেখানে তারা একটু অনীহা বা একটু কষ্ট তাদের রয়েছে। তবে আগামীতে তারা ভালো করবেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। আমি কিন্তু
কথা বলেছি, এখানে যিনি সহকারী প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে কথা বলেছি। সে বলছেন যে আগামীতে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে যে 100% পাশের হার, এমনটাই কিন্তু তারা বলছেন। তা রাজ, এই ছিল আমার কাছে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এবছর পরীক্ষার্থীদের ফলাফলের সর্বশেষ তথ্য। রাজ, জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিটন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সহকর্মী আমাদের সাভার থেকে যুক্ত হয়েছেন। চলেছে পরবর্তী খবরে। শিক্ষা খাতে মেয়েদের থেকে ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরের ফলাফলে ছেলেরা মেয়েদের চেয়ে খারাপ করেছে। তিনি বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী এই সময় আরও জানান, শিক্ষার পেছনে ব্যয়কে বর্তমান সরকার বিনিয়োগ হিসেবে দেখে। বাতেন বিপ্লব রিপোর্ট করেছেন। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন, আর যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপের কোনো কারণ নেই, কেননা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই ফলাফল ঘোষণা মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মেয়েরা ভালো করেছে, তবে ছেলেদের ফলাফল খারাপ হওয়ার কারণ কি তা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে, কেন ছাত্ররা কম? এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গেল কয়েক দশকে দেশে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সাক্ষরতার হার। তবে এখন বিশ্ব পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে শিক্ষাঙ্গনকে ঢেলে সাজাতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম আমি করি, এখন আমরা বিভাগীয় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার 96 সালের মধ্যে মাত্র 7 ভাগের মতো পেয়েছিলাম, তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17 ভাগ হয়, এখন মতো 22 ভাগের মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30 ভাগ, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা 6ষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পৃথিবীর সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস আজ। আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তারপর প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় এই দিনটি। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ আহ্লাদ সন্তানের নামে করে দেন, যে মা তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের এই দিনটি। সারা বিশ্বে ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আলহাজ হারুন রশিদ সিআইপি ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন, আমরা চলে যাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যারা সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, গাজীপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আরও খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, বিরতির আগে আমরা খবর জানছিলাম পরীক্ষার্থীদের উচ্ছ্বাস সম্পর্কে। আপনার কাছে জানতে চাইবো, আপনি গাজীপুরে আছেন, গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? রাজ, আপনি যেমনটি জানেন আসলে মাধ্যমিক জীবনের যে সবচেয়ে পরীক্ষিত যে আপনার পরীক্ষা,
সেই হচ্ছে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষার আজকে রেজাল্ট হয়েছে এবং আপনার সেই রেজাল্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর কিন্তু হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু হচ্ছে আপনার এই রেজাল্টের যে উল্লাস শিক্ষার্থীর মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। তেমনি গাজীপুরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু সেই উল্লাসের কোনো কমতি নেই। আমরা এখন রয়েছি গাজীপুরের হাজী ছোটু কলিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু হচ্ছে আপনার উল্লাস উদযাপন করছে এবং তারা বলছেন যে আসলে তারা খুব ভালো রেজাল্ট করেছে। এখানে হচ্ছে যে এই উপজেলায় এবং এই জেলায় হচ্ছে আপনার মোটামুটি বেশ কিছু আপনার এখানে প্রায় হচ্ছে এসএসসিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে আপনার 45,000 এবং কি হচ্ছে আপনার দাখিল অংশগ্রহণ করেছে 3,000 আপনার 33 জন এবং সব মিলেই কিন্তু এই জেলায় কিন্তু হচ্ছে 52,000-এর উপরে পরীক্ষার্থী কিন্তু হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে। এই স্কুলটিও কিন্তু হচ্ছে গাজীপুর জেলার সবচেয়ে আপনার যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে আপনার ভালো রেজাল্ট করে এর মধ্যে এটিও একটি অন্যতম। আমি একটু শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে তুমি কেমন রেজাল্ট করেছো? জিপিএ 5 পাইছি। জি জি, অনেক 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 খুশি। আমার এই রেজাল্টের পিছনে আমার স্যারদের অনেক অবদান, সব স্যারদের অনেক অনেক ধন্যবাদ। আমার আব্বু অনেক মানে খুশি হয়েছে, অনেক অনেক খুশি। যে এখানে আসলে অভিভাবকরাও কিন্তু রয়েছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের তো জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে শিক্ষার্থীদেরকে হচ্ছে আপনার যে রেজাল্টটি হয়েছে এই রেজাল্টে অনেক ভালো রেজাল্ট করেছে গাজীপুর। তো এই ছিল রাজ আমার কাছে সর্বশেষ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে সহকর্মী আবির। তিনি এসএসসি পরীক্ষার্থীদের যারা পাশ করেছেন তাদের উচ্ছ্বাসের খবর আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছে এবার সারা বাংলার খবরে। নারায়ণগঞ্জে যে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে দখল করে নিচ্ছে রেলের সম্পত্তি। এক জরিপ বিশ্লেষণে হিসাব কষে দেখা গেছে শুধু নারায়ণগঞ্জ, কমলাপুর ও নারায়ণগঞ্জ চাষারা আদমজি রেলের প্রায় 1,000 কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন বাতেন বিপ্লব। 2002 সালে আদমজি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জ টু আদমজি রেলওয়ের দুপাশের জায়গা দখল করে নেয় স্থানীয়রা। সরেজমিনে ঘুরে দেখা যায় নারায়ণগঞ্জ চাষারা থেকে আদমজি পুরাতন পরিত্যক্ত রেল লাইনের দুপাশের সম্পত্তিতে দখল করা জমিতে নির্মাণ করা হয়েছে অসংখ্য মার্কেট, দোকানপাট ও বসবাসের ঘর। প্রতিদিনই কেউ না কেউ এই রেলওয়ের জমি দখল করে নিচ্ছে। রেল লাইনের ধারে দখল করে দোকানপাট গড়ে ওঠায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। দুই পাশ দিয়ে দেখা পিঁপড়ার মতো ছোট ছোট দোকান, ঠিক আছে, এখানে তো লাখ লাখ হাজার হাজার মানুষ রোড ক্রস হয়, পারাপার হয়, সোজাভাবে চলে, কিভাবে যাবে? এবং যারা ব্যবসা করে তাদের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ। আমরা চাই না অবৈধ স্থাপনা থাকুক। সরকারের অনেক ক্ষতি হয় দুই সাইডে অবৈধ স্থাপনা। এটি সরকার যদি টেক কেয়ার করে ভালোভাবে দেখে তো ইচ্ছা করলে সরকার যাতে অনেক রাজস্ব আদায় করতে পারে। এই দখল প্রক্রিয়ার সাথে রেলওয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্টরা বলছেন এমন অভিযোগ সত্য নয়। রেলওয়ে কর্তৃপক্ষ অনেকবারই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে, কিন্তু তারপরেও এরা কিছুদিন পরে আবার বসে, আবার ভাঙে, আবার বসে। নারায়ণগঞ্জে রেলওয়ের জমি দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। রেলওয়ে মন্ত্রণালয়কে জানিয়ে আমরা দেখি এই জায়গাগুলো কীভাবে উদ্ধার করা যায়। আমরা চেষ্টা করবো এই জায়গাগুলো উদ্ধার করে এটাকে কাজে লাগাতে। আমি অলরেডি কালকে মন্ত্রীর সাথে কথা বলেছি, সংসদীয় কর্মী সভাপতির সাথে কথা বলেছি। আমি আশা করি একটা শক্তিশালী টিম আমি প্রস্তাব দিলে তারা আমার কথা শুনবেন, কারণ তারা সবাই দেশপ্রেমিক এবং এটাকে উদ্ধার করার ব্যাপারে আমি যতটুকু আলাপ করে বুঝতে পেরেছি যে রেলমন্ত্রী সহ সবাই প্রচণ্ডভাবে আগ্রহী। শুধু নারায়ণগঞ্জ শহরেই বেদখলে রেলের 40 একর জমি, যার বাজার মূল্য এখন প্রায় 1,000 কোটি টাকা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। নবম জাতীয় পে স্কেল ঘোষণা প্রজাতন্ত্রের 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ রাখা সহ 6 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভূঁইয়া। এ সময় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আক্তার হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার, কার্যকরী সভাপতি মহাসিন ভূঁইয়া সহ কেন্দ্রীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন।
Asian Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ চাটগায়া ফেস্টিভ গেট টুগেদার 2024 অনুষ্ঠিত হয়েছে। নিত্য নতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এলিট ক্লাবের চেয়ারম্যান আমানুল্লাহ আল সগির ছুট্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর সিকান্দার হায়াত চৌধুরী, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04%, সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে। শিক্ষা খাতে ব্যয় নয়, বিনিয়োগ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে দেশেও। শ্রদ্ধা ও ভালোবাসায় মাদের স্মরণ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।